বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ ও আর যারা দেখছেন আহমেদ বাওয়ানিয়া একাডেমি অনলাইন স্কুলের নিয়মিত ক্লাসে দশম শ্রেণীর বিজ্ঞান গ্রুপের শিক্ষার্থীদের জানাচ্ছি স্বাগত। আমি আজ জীববিজ্ঞানের একাদশ অধ্যায়ের কিছুটা অংশ নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করব। দেখো, জীববিজ্ঞানের একাদশ অধ্যায় যেটা আছে সেটা তোমাদের জীবের প্রজনন বা রিপ্রোডাকশন। এই জীবের প্রজনন বা রিপ্রোডাকশনে তোমরা আজকে আমি যে বিষয়টুকু আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব, সেটুকু বোঝানোর পরে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে সেটা হচ্ছে, দেখো, 1 নম্বর প্রজননের ধারণা সম্পর্কে জানতে পারবে, উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল সম্পর্কে জানতে পারবে, ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবে, পুষ্পমঞ্জুরি সম্পর্কে জানতে পারবে, পরাগায়নটা কি সেটা জানতে পারবে এবং পরাগায়নের মাধ্যম কোনগুলো সে বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে। প্রজনন বা রিপ্রোডাকশন। প্রজনন এমন একটা জিনিস, পৃথিবীতে যত জীব আছে, উদ্ভিদ প্রাণী, সকল জীবের ক্ষেত্রে এটা ঘটে থাকে। পৃথিবীতে সৃষ্টির শুরু থেকে বংশ পরম্পরায় এ পর্যন্ত যে পর্যায়ক্রমে জীবের বংশবৃদ্ধি হচ্ছে, সেই জীবের বংশবৃদ্ধির জন্য যে কার্যক্রমটা পরিচালিত হয় সেটাই হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। অর্থাৎ এক জীব থেকে যখন অন্য জীবের জন্ম হচ্ছে, যেই প্রক্রিয়ার মাধ্যমে, যেই পদ্ধতির মাধ্যমে উদ্ভিদ এবং প্রাণী তার অনুরূপ জীবের জন্ম দিচ্ছে, সেটাই হচ্ছে জীবের প্রজনন। অর্থাৎ জীব থেকে জীবের সৃষ্টি, এটাই হচ্ছে প্রজনন। এবং জীব থেকে জীবের সৃষ্টি হওয়ার সময় উদ্ভিদ এবং প্রাণী তাদের নিজেদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো বংশ পরম্পরায় প্রবাহিত করে থাকে বা প্রবাহিত করার চেষ্টা করে। এই যে বংশ পরম্পরায় জীবের বৈশিষ্ট্যগুলো এক জীব থেকে অন্য জীবে আসছে, সেটা শুধু প্রজনন নয়, সেটার সম্পর্কে আরও একটা কথা আছে, সেটা হচ্ছে বংশগতি। বংশগতি হচ্ছে প্রজননেরই আরেকটা ব্যাপার। সেটা হচ্ছে যখন এক জীব থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে সেই জীবের বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়, সেটাই হচ্ছে বংশগতি। অর্থাৎ প্রজনন হচ্ছে এক জীব যখন পরবর্তী জীবের জন্ম দিচ্ছে বা উদ্ভিদ বা প্রাণী তার শিশু জন্ম দিচ্ছে, সেটা হচ্ছে প্রজনন। এবং বংশগতির মাধ্যমে সেই জীবগুলো তাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো ধারণ করছে এবং পর্যায়ক্রমে তাদের মধ্যে স্থানান্তরিত করছে। তাহলে দেখো, প্রজনন কাকে বলে সেটা আমরা একটা সংজ্ঞার মাধ্যমে বলতে পারি। প্রজনন হচ্ছে যখন কোনো জীব, আমরা যেহেতু আজকে তোমাদের এই অধ্যায়ে উদ্ভিদ এবং প্রাণী দুটোই আছে, কিন্তু দুটো সম্পর্কে একসাথে আলোচনা করা সময় সাপেক্ষ ব্যাপার, সেজন্য আমরা আজকে উদ্ভিদ নিয়ে আলোচনা করব। তাই আজকে আমরা টার্মসগুলো উদ্ভিদকে নিয়ে বলবো। দেখো, যখন কোনো উদ্ভিদ যে পদ্ধতির মাধ্যমে নতুন একটি জীবের জন্ম দেয় বা নতুন একটি উদ্ভিদের জন্ম দেয়, তাকেই বলা হয় প্রজনন। প্রজনন বা রিপ্রোডাকশন। অর্থাৎ একটি উদ্ভিদ থেকে যখন নতুন আরেকটি উদ্ভিদের জন্ম হয় সেটাই হচ্ছে প্রজনন বা রিপ্রোডাকশন। আর বংশগতি হচ্ছে সেই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলোর ধারক ও বাহক। অর্থাৎ যখন বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে তার পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয় সেটাকেই বলা হয় বংশগতি। এখন দেখো, প্রজনন আবার
দুই পদ্ধতিতে হয়ে থাকে। আমরা এই প্রজননকে দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যৌন প্রজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। আর অপরটি হচ্ছে অযৌন প্রজনন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন। অর্থাৎ পৃথিবীতে যত জীব আছে, উদ্ভিদ প্রাণী, সকলেই সাধারণত যৌন পদ্ধতিতেই তাদের বংশবৃদ্ধি করে থাকে। অযৌন পদ্ধতিতে সাধারণত উন্নত শ্রেণীর উদ্ভিদ বা প্রাণী বংশবৃদ্ধি করে না। কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ আছে যারা অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। নিম্ন শ্রেণীর বলতে যাদের গঠন সুগঠিত নয়, সেই সমস্ত জীবগুলোকে বা সেই সমস্ত উদ্ভিদগুলোকে নিম্ন শ্রেণীর উদ্ভিদ বলা হয়ে থাকে। এরা কিছু কিছু ক্ষেত্রে অযৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। তবে পৃথিবীতে যত উদ্ভিদ আছে, উন্নত উদ্ভিদগুলো আছে, তারা সকলেই এই যৌন পদ্ধতিতে বংশবৃদ্ধি করে থাকে। যৌন পদ্ধতিতে সাধারণত শুক্রাণু ও ডিম্বাণু দুটো কোষ থাকে। একটা এটা যখন প্রাণীর ক্ষেত্রে বলা হয়ে থাকে, অর্থাৎ প্রাণীর পিতা থেকে আসে শুক্রাণু এবং মাতা থেকে আসে ডিম্বাণু, তখন সেখানে থাকে এন সংখ্যক কোষ। আর এটাকে যখন উদ্ভিদের ক্ষেত্রে বলা হয় তখন এটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। অর্থাৎ প্রাণীর ক্ষেত্রে যেটাকে শুক্রাণু বলা হয়, উদ্ভিদের ক্ষেত্রে সেটাকে বলা হয় পুং গ্যামেটোফাইট। পুং গ্যামেটোফাইট। আর ডিম্বাণুকে বলা হয়ে থাকে স্ত্রী গ্যামেটোফাইট। তাহলে দেখো, শুক্রাণু এবং ডিম্বাণু প্রাণীর ক্ষেত্রে বলা হয়ে থাকে, এটা প্রাণীদের ক্ষেত্রে। আর পুং গ্যামেটোফাইট, পুং মানে হচ্ছে পুরুষ, আর গ্যামেট মানে হচ্ছে জনন কোষ, আর ফাইট, ফটো এগুলো উদ্ভিদের ক্ষেত্রে এই টার্মসগুলো ব্যবহার করে থাকে। ঠিক তেমনিভাবে স্ত্রী গ্যামেটোফাইট হচ্ছে স্ত্রী জনন কোষ উদ্ভিদের ক্ষেত্রে। এখন যখন n+n হয় তখন কি হচ্ছে, 2n হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে যত উদ্ভিদ প্রাণী আছে সবারই যখন কোষ বিভাজন হয়, অর্থাৎ একটা শিশু যখন আস্তে আস্তে বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন যে দৈহিক বৃদ্ধিগুলো হয় তখন সেখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। সেখানে ক্রোমোজোম থাকে 2 প্রস্থ, কিন্তু শুধুমাত্র এই যে জনন কোষ থাকে, শুক্রাণু বা ডিম্বাণু কিংবা পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইট, এগুলোকে বলা হয় জনন কোষ। সেই জনন কোষগুলো থাকে হ্যাপ্লয়েড সংখ্যক, আর বাকি দেহের সমস্ত কোষগুলো থাকে ডিপ্লয়েড সংখ্যক। এই হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম n বা একপ্রস্থ ক্রোমোজোম, এই একপ্রস্থ শুক্রাণু ক্রোমোজোম এবং একপ্রস্থ ডিম্বাণু ক্রোমোজোম মিলিত হয়ে যখন নতুন জীবের সৃষ্টি করছে তখন সেটা হয়ে যায় ডিপ্লয়েড। এখন এই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড এটা সম্পর্কে হয়তো তোমাদের আগে থেকেই কিছু জানা আছে, তারপরেও আমি বলছি। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। হ্যাপ্লয়েড বলতে যেটা বোঝায় 3 রকমের বিভাজন হয়ে থাকে, কোষ বিভাজন। একটা হচ্ছে হ্যাপ্লয়েড, দ্বিতীয়টা ডিপ্লয়েড এবং আরেকটি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ট্রিপ্লয়েড। অর্থাৎ এটা হচ্ছে n সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা 2n সংখ্যক ক্রোমোজোম থাকে এবং এখানে থাকে 3n সংখ্যক ক্রোমোজোম।
অর্থাৎ জীবের বা উদ্ভিদ ও প্রাণীর দেহের যে ক্ষুদ্রতম একক কোষ, সেই কোষের ভিতরে যে নিউক্লিয়াসটা থাকে, যা কোষের প্রাণ বলা হয়ে থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে নানান রকম উপাদান থাকে। তার মধ্যে একটা উপাদান থাকে ক্রোমোজোম। সেই ক্রোমোজোমই এই যে বংশগতির ধারক ও বাহক, বংশগতির কথা যে বলেছিলাম, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে পরবর্তী বংশধরের মধ্যে যে আসে, এই নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমের মাধ্যমেই এগুলো স্থানান্তরিত হয়ে থাকে। সেখানে যখন এই জনন কোষগুলো থাকে, সেই জনন কোষগুলো থাকে, ক্রোমোজোম সংখ্যা থাকে এন সংখ্যক বা হ্যাপ্লয়েড। অর্থাৎ যখন একটা শুক্রাণু আসে এবং একটা ডিম্বাণু আসে, বা পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইট আসে, তখন তাদের ক্রোমোজোম থাকে এক প্রস্থ সংখ্যক বা এন সংখ্যক ক্রোমোজোম থাকে। শুধুমাত্র যখন জনন কোষটা তৈরি হবে তখনই এই এক প্রস্থ ক্রোমোজোম থাকে। আবার দুটো ক্রোমোজোম যখন একসাথে মিলিত হচ্ছে, তখন আবার এখানে ডিপ্লয়েড ক্রোমোজোম হয়ে যাচ্ছে, এবং এর পরবর্তীতে আবার যখন দেহের কোষগুলো বিভাজিত হচ্ছে, তখন কিন্তু আবার ডিপ্লয়েড ক্রোমোজোম হয়ে যাচ্ছে এবং মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজন হচ্ছে। আর এই হ্যাপ্লয়েড ক্রোমোজোম যেখানে থাকে, সেখানে মিওসিস পদ্ধতিতে কোষ বিভাজন হয়ে হ্যাপ্লয়েড কোষ থাকে, এবং সেখান থেকে পরবর্তীতে নতুন যে জীব হয় তা নির্ধারিত হয়। আর ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম যেখানে থাকে বা দ্বিপ্রস্থ ক্রোমোজোম থাকে, সেখানে মাইটোসিস পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। সেখানে আবার দুটো থেকে চারটা হয়, চারটা থেকে আটটা হয়, আটটা থেকে 16টা হয়, 16টা থেকে 32টা হয়। এভাবে সমীকরণিকভাবে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে দেহকোষগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। 3 নম্বর দেখো, টিপ্লয়েড বা 3n সংখ্যক ক্রোমোজোম। এই বিভাজনটা সাধারণত বেশিরভাগ উদ্ভিদের ক্ষেত্রেই হয়ে থাকে না, কোনো প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রে হয় না। সাধারণভাবে উন্নততর প্রাণীর দেহে দেহকোষ বৃদ্ধি ডিপ্লয়েড বা 2n সংখ্যক ক্রোমোজোমের মাধ্যমে হয়ে থাকে, মাইটোসিস বিভাজন পদ্ধতিতে। আর সেক্স ক্রোমোজোমটা মিওসিস পদ্ধতিতে হয়ে থাকে। টিপ্লয়েড ক্রোমোজোমের বিভাজনটা হয়ে থাকে কিছু কিছু শস্যের ক্ষেত্রে বা ঘাস জাতীয় যে উদ্ভিদগুলো আছে, যেখানে C4 টাইপের যে উদ্ভিদগুলো আছে বা 4 কার্বন বিশিষ্ট যে উদ্ভিদগুলো থাকে, কিংবা শস্য জাতীয় যে উদ্ভিদগুলো থাকে, যাদের প্রচুর ফলন হয়ে থাকে, প্রচুর বৃদ্ধি হয়ে থাকে, যেমন ধান, গম, ভুট্টা, এই জাতীয় উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই টিপ্লয়েড বা 3n সংখ্যক ক্রোমোজোমের মাধ্যমে বা এই পদ্ধতিতে এদের বৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ প্রচুর বৃদ্ধি যেখানে হয়ে থাকে, প্রচুর ফলন যেখানে হয়ে থাকে, প্রচুর ফসল যেখানে উৎপাদন হয়ে থাকে, সেখানে এই 3 প্রস্থ ক্রোমোজোম বা টিপ্লয়েড পদ্ধতিতে হয়ে থাকে। বাকি সব জায়গায় দেহকোষগুলো মাইটোসিস পদ্ধতিতে ডিপ্লয়েড ক্রোমোজোমগুলো বিভাজিত হয়, এবং জনন কোষ যেটা থাকে সেটা মিওসিস পদ্ধতিতে হ্যাপ্লয়েড বা এন প্রস্থ ক্রোমোজোমের মাধ্যমে বিভাজন হয়ে থাকে। এই যে ক্রোমোজোমের কথা বললাম, যে সেই ক্রোমোজোমগুলোই হচ্ছে মূলত এই বংশগতির ধারক বা বাহক, অর্থাৎ এগুলোই বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে পিতামাতা থেকে তাদের সন্তানের মধ্যে স্থানান্তরিত হয়ে থাকে। তাহলে পরে যৌন প্রজননটা হচ্ছে পুং গ্যামেটোফাইট আর স্ত্রী গ্যামেটোফাইটের মিলনের ফলেই হয়ে থাকছে। এর ফলে হচ্ছে নতুন একটা জীবের সৃষ্টি হচ্ছে। এখানে যে জীবটা নতুন বা নতুন যে প্রথম কোষটা হয়, সেটাকে বলা হয় জাইগোট। অর্থাৎ যখন এন সংখ্যক এন ক্রোমোজোম মিলে যখন 2n ক্রোমোজোম হলো, দুটো মিলনের ফলে যে 2n হলো, সেই প্রথম কোষটাকে বলা হয় জাইগোট। এখান থেকে পরবর্তীতে আবার এই ডিপ্লয়েড বিভাজন হতে থাকে এবং উদ্ভিদের দেহের বা প্রাণীর দেহের বৃদ্ধি হতে থাকে। এছাড়া অযৌন প্রজনন নিয়ে আজকে যাই হোক, অযৌন প্রজনন হচ্ছে যেখানে শুক্রাণু ও ডিম্বাণুর মিলনের প্রয়োজন হয় না বা দুই ধরনের উদ্ভিদের প্রয়োজন হয় না। অন্য বিভিন্ন পদ্ধতিতে, অন্য পদ্ধতির মাধ্যমে যখন জীবের বংশবৃদ্ধি হয়ে থাকে, সাধারণত নিম্ন শ্রেণীর কিছু উদ্ভিদ যাদের উদ্ভিদের দেহের মধ্যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পরিলক্ষিত হয় না, সেই সমস্ত কিছু কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদের মধ্যে অযৌন প্রজনন হয়ে থাকে। এখানে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আবার অযৌন প্রজননগুলো হয়ে থাকে। এটা তো গেল যৌন প্রজনন। আর অযৌন প্রজননের হয়ে থাকে উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় মুকুলোদ্গমের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ মুকুলোদ্গম, অঙ্কুরোদ্গমের মাধ্যমে হয়ে থাকে।
আবার স্পোর সৃষ্টির মাধ্যমেও এদের বংশবৃদ্ধি হয়ে থাকে। অর্থাৎ কোনো একটা উদ্ভিদের মুকুল তৈরি হয়, সেখান থেকে আবার নতুন জীবের সৃষ্টি, উদ্ভিদের সৃষ্টি হয়। অঙ্কুরের মাধ্যমে অঙ্কুরিত হয়ে সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। কিছু কিছু গাছের উদ্ভিদের মাথার উপরে স্পোর সৃষ্টি হয়, সেই স্পোর থেকে আবার নতুন উদ্ভিদের জন্ম হতে পারে। এখানে পুংগ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইট দুটো মিলনের ফলে যে জাইগোট সৃষ্টি হয়, এই অযৌন প্রজননের ক্ষেত্রে সেটার প্রয়োজন হয় না। আর প্রাণীর ক্ষেত্রে যেটা হয়, প্রাণীর ক্ষেত্রে নিম্ন শ্রেণীর কিছু প্রাণীর মধ্যে অযৌন প্রজনন হয়ে থাকে। সেটা হলো খণ্ডায়নের মাধ্যমে হয়ে থাকে, বিভাজনের মাধ্যমে হয়ে থাকে। অর্থাৎ প্রাণীর দেহের কিছুটা অংশ বা দ্বিখণ্ডিত হয়ে দুটো নতুন প্রাণীর সৃষ্টি হতে পারে, আবার বিভাজনের মাধ্যমেও হতে পারে। এগুলো হচ্ছে অযৌন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রে এভাবে হয়ে থাকে। আর পৃথিবীর সমস্ত উদ্ভিদ ও প্রাণী যারা উচ্চ শ্রেণীর প্রাণী এবং বেশিরভাগ প্রাণী বা উদ্ভিদের ক্ষেত্রেই এই যৌনজনন পদ্ধতিতে শুক্রাণু, ডিম্বাণু এবং পুংগ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয় এবং সেটা মিলনের ফলে নতুন জাইগোট তৈরি হয়। পরবর্তীতে নতুন জীবের সৃষ্টি হয় এবং তারপরে এই ডিপ্লয়েড পদ্ধতিতে মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে জীবের দেহ বৃদ্ধিপ্রাপ্ত হতে থাকে। এরপরে দেখো দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে উদ্ভিদের ফুল। যেহেতু আমরা আজকে উদ্ভিদের বা জীবের প্রজনন নিয়ে আলোচনা করছি এবং সেখানে উদ্ভিদের দেহের সমস্ত অংশই কিন্তু প্রজননে অংশগ্রহণ করে না। একটা উদ্ভিদের যে বিভিন্ন অংশ থাকে তার মধ্যে ফুল একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। উদ্ভিদের একটা আদর্শ উদ্ভিদের যে 5টি অংশ থাকে তার মধ্যে ফুল হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ। সেই ফুলই মূলত এই প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তাহলে ফুল কাকে বলে? ফুল তোমরা সবাই চিনো, কিন্তু ফুল কাকে বলে সেই সংজ্ঞাটা তোমাদের বিজ্ঞানের ভাষায় জানা দরকার। উদ্ভিদের যে অঙ্গটা বা উদ্ভিদের যে অংশ উদ্ভিদের প্রজনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে বা উদ্ভিদের যে অংশ, যে বিটপটা পরিবর্তিত হয়ে প্রজননে অংশগ্রহণ করে থাকে তাকেই বলা হয় ফুল, বা প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ বিটপ। বিটপ হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে কাণ্ডটা রূপান্তরিত হয়ে বিশেষ একটা অঙ্গে পরিণত হয়, তাকে বলা হয় ফুল। দেখো আমি বোর্ডে একটা ফুল আঁকার চেষ্টা করেছি, কোনো রকম একটা স্কেচ করেছি। তোমরা ভালো করে আঁকা শিখবে। খাতায় আঁকতে গেলে আরও ভালোভাবে সুন্দর করে আঁকা যায়, কিন্তু বোর্ডে আঁকতে গেলে পরে আসলে ঠিক সেভাবে হয় না। যাই হোক, ফুল হচ্ছে তাহলে পারে দেখো ফুল হচ্ছে প্রজনন অঙ্গ। এখানে আমি লিখে দিয়েছি উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল, অর্থাৎ গাছের যত কিছুই থাকুক ফুলের মাধ্যমেই একটা উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদের জন্ম হয়ে থাকে এবং এই উদ্ভিদের ফুলটা হচ্ছে পরিবর্তিত বা রূপান্তরিত বিটপ। এই বিটপটা একটা বিশেষ আকৃতি ধারণ করে এবং সেই আকৃতি ধারণ করার পরে সেখান থেকে প্রজনন হয়ে থাকে। এরপরে দেখো শুধু ফুল কাকে বলে, ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে আমাদের একটু জানা দরকার। একটা আদর্শ ফুল, অর্থাৎ ফুলের মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্যগুলো পরিপূর্ণভাবে থাকলে আদর্শ ফুল বলা যায়, সেই একটি আদর্শ ফুলের 5টা অংশ থাকে। একটা আদর্শ ফুলের থাকবে 5টা অংশ। প্রথমত থাকবে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রীস্তবক। দেখো একটা আদর্শ ফুলের থাকবে 5টা অংশ। নাম্বার 1 পুষ্পাক্ষ, বৃতি, নাম্বার 2 বৃতি, নাম্বার 3 দলমণ্ডল, নাম্বার 4 পুংস্তবক এবং নাম্বার 5 হচ্ছে স্ত্রী স্তবক। একটা ফুলের যে 5টি অংশ থাকে, এই 5টি অংশের মধ্যে প্রথম যে 3টি অংশ আছে পুষ্পাক্ষ, বৃতি, দলমণ্ডল,
এই তিনটি অংশকে বলা হয় সাহায্যকারী অংশ। অর্থাৎ প্রজননের ক্ষেত্রে ফুলের এই অংশগুলো সরাসরি অংশ না নিয়ে তারা প্রজননকে ত্বরান্বিত করে বা সাহায্য করে থাকে। আর পুংস্তবক আর স্ত্রীস্তবক যে থাকে এটাকে বলা হয় অত্যাবশ্যকীয় অর্থাৎ প্রয়োজনীয় অংশ। এই দুটো অংশই হচ্ছে মূলত ফুলের প্রজননে সরাসরিভাবে অংশগ্রহণ করে থাকে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। তাহলে পরে ফুলের যে বিভিন্ন অংশগুলোর কথা বলা হয়েছে এগুলো সম্পর্কে আমাদের একটু জানা দরকার। পুষ্পাক্ষ বা থ্যালামাস কোনটা, বৃতি বা ক্যালিক্স কোনটা? দেখো, পুষ্পাক্ষ হচ্ছে থ্যালামাস, বৃতি ক্যালিক্স, দলমণ্ডল হচ্ছে করোলা, আর পুংস্তবক হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম, আর স্ত্রীস্তবক হচ্ছে গাইনেসিয়াম। তাহলে এই ফুলের চিত্র থেকে তোমরা নামগুলো সম্পর্কে পরিচিত হও। দেখো, এখানে পুষ্পবৃন্ত দেখানো হয়েছে। বৃন্ত মানে হচ্ছে বোটা, অর্থাৎ উদ্ভিদের যে অংশের সাথে ফুলটা লেগে থাকে সেখানে একটা ছোট অংশ থাকে, সেটাকে বলা হয় পুষ্পবৃন্ত, যার মাধ্যমে ফুলটা গাছের সাথে আটকে থাকে। পুষ্পবৃন্তের পরে একটু ছড়ানো একটা অংশ থাকে, এরকম করে থাকে, যেটার মধ্যে পাপড়ি বা দলমণ্ডলগুলো এবং অন্যান্য অংশগুলো থাকে। সেই অংশটাকে বলা হয় পুষ্পাক্ষ বা থ্যালামাস। এরপরে নাম্বার 2 বৃতি। এখানে দেখো, এই ফুলটা কিন্তু যখন তুমি একটা সম্পূর্ণ ফুল হাতে নিয়ে দেখবে তখন কিন্তু ভিতরে যে আমি অংশগুলো দেখিয়েছি এগুলো কিন্তু দেখা যাবে না। এটা আসলে ফুলের বিভিন্ন অংশ যে লিখেছি এটা কিন্তু ফুলের লম্বচ্ছেদ, অর্থাৎ একটা ফুলকে যদি আমরা লম্বালম্বি করে লম্বচ্ছেদ করি তাহলে পরে এর ভিতরের অংশগুলো দেখা, সবগুলো অংশ ভালোভাবে দেখা সম্ভব হয়। তখন বৃতির কিছু অংশ দেখা যায়, কেটে গেছে যে বাকি অংশ, সেটাকে বৃতির অংশকে বলা হচ্ছে বৃত্তাংশ। এই যে পুষ্পাক্ষের ভিতরে যে গোলাকার অংশটা থাকে যার মধ্যে ডিম্বকগুলো থাকে সেই অংশটাকে বলা হয় গর্ভাশয়। আর পুংস্তবকের যে লম্বা দণ্ডের মতন থাকে সেটাকে বলা হয়, এই যে লম্বা নালীর মতন থাকছে, এরকম 4টা 6টা থাকতে পারে, এক একটা ফুলে সংখ্যা এক এক রকম হতে পারে, সেই লম্বা দণ্ডটাকে বলা হয় পরাগদণ্ড। আর লম্বা দণ্ডের মাথায় দুটো অংশ থাকে, প্রত্যেকটি পরাগদণ্ডের মাথায় দুটি করে অংশ থাকে, সেটাকে বলা হয় পরাগধানী। অর্থাৎ প্রত্যেকটা পরাগদণ্ডের মাথায় দুটি করে পরাগধানী থাকে, এখানে দুটি করে পুং গ্যামেটোফাইট সৃষ্টি হয়ে থাকে। এরকম করে 4টি পরাগদণ্ড বা পুংস্তবক থাকতে পারে, 6টি থাকতে পারে, বিভিন্ন ফুলে বিভিন্ন রকম থাকতে পারে। এরপরে দেখো গর্ভদণ্ড, অর্থাৎ স্ত্রীস্তবকের এই যে ডিম্বাশয়টা বলেছিলাম, ডিম্বাশয়টার উপরে যে লম্বা দণ্ডের মতন আছে সেটাকে বলা হয় গর্ভদণ্ড। এই পাপড়ি বা দলমণ্ডল, অর্থাৎ সবগুলো পাপড়িকে একসাথে বলা হয় দলমণ্ডল এবং এক একটা পাপড়িকে বলা হয় দল বা পাপড়ি। আর এরপরে উপরে দেখো গর্ভমুণ্ড, অর্থাৎ স্ত্রীস্তবকের 3টি অংশ থাকে, একটা হচ্ছে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড এবং গর্ভাশয়। আর পুংস্তবকের থাকে পরাগধানী আর পরাগদণ্ড। এই পরাগধানী আর পরাগদণ্ড যেখানে মিলিত হয়, এই দেখো লম্বা দণ্ডটাকে বলা হচ্ছে পরাগদণ্ড, আর মাথার উপরে যে 2টা পরাগধানী থাকে যেখানে দুটো করে শুক্রাণু তৈরি হয়, এটা পরবর্তীতে যখন প্রজননে অংশ নেয় তখন এরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। এই দুটো অংশ যেখানে সংযুক্ত হয়েছে এই অংশটাকে বলা হয় যোজনী, অর্থাৎ যুক্ত হয়েছে যেখানে সেটাকে বলা হয় যোজনী। এটা লিখে না দেখালেও চলবে, এটা তোমাদের জানার জন্য বললাম। তাহলে পরে একটা ফুলের 5টি অংশ থাকে, পুষ্পাক্ষ বা থ্যালামাস, বৃতি বা ক্যালিক্স, দলমণ্ডল বা করোলা, পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, স্ত্রীস্তবক বা গাইনেসিয়াম। এদের মধ্যে প্রথম 3টি অংশ হচ্ছে
সাহায্যকারী অংশ এবং পরের দুটি অংশ হচ্ছে অত্যাবশ্যকীয় অংশ, অর্থাৎ জীবের প্রজননে, উদ্ভিদের প্রজননে সরাসরিভাবে অংশগ্রহণ করে থাকে। তোমরা এই ফুল আঁকাটা খুব ভালো করে শিখবে এবং ফুলের প্রত্যেকটা অংশ সম্পর্কে ভালো করে জানবে। এরপরে দেখো ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে জানা হলো, তারপরে দেখো পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি হচ্ছে পুষ্প বা ফুল গাছের মধ্যে যে পদ্ধতিতে সজ্জিত থাকে, অর্থাৎ গাছের যে কাণ্ডের উপরে যেই পদ্ধতিতে সজ্জিত থাকে সেটাকে বলা হয় পুষ্পমঞ্জুরি। পুষ্পমঞ্জুরি দুই রকমের হয়ে থাকে, নিয়ত এবং অনিয়ত। কিছু কিছু গাছের ফুল দেখবে যে সেটা পর্যায়ক্রমে দুই পাশে বাড়ছে, শেষ হয় না, সেটাকে বলা হয় অনিয়ত। এবং কিছু গাছের ফুলগুলো দেখবা যেটা মাথা দুই পাশে হতে হতে মাথার উপরে একটা ফুল হয়ে সেটা শেষ হয়েছে, সেটা নিয়ত। এই হলো পুষ্পমঞ্জুরি। এরপরে দেখো পরাগায়ন, অর্থাৎ প্রজননের জন্য যে কাজটা হয়ে থাকে সেটা হচ্ছে পরাগায়ন বা পলিনেশন। এই পরাগায়ন সম্পর্কে তোমাদের একটু জানা দরকার। পরাগায়নে পরাগধানীতে এই যে পুংস্তবক আছে, পুংস্তবকের যে পরাগদণ্ড আছে এবং পরাগধানী আছে, পরাগধানীতে বললাম যে দুটো করে পুংরেণু উৎপন্ন হয়। এই পরাগায়নের ক্ষেত্রে যেটা হয়, পরাগায়নটা দুইভাবে সম্পন্ন হয়ে থাকে। পরাগায়ন বা পলিনেশন, একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন। স্বপরাগায়ন নাম থেকেই বুঝতে পারছো যে স্ব মানে হচ্ছে নিজে নিজে বা নিজেরা। যখন একটি ফুলের এই পরাগধানী থেকে পরাগরেণু একই ফুলের স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে এসে পতিত হয়, তখন যে পরাগায়নটা সম্পন্ন হয়ে থাকে তাকে বলা হয় স্বপরাগায়ন। কিংবা এই পরাগধানী থেকে রেণুগুলো এসে এখানে সরাসরি গর্ভাশয়ে পতিত হয়েও প্রজনন প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারে। এটা একই ফুলের পরাগধানীর সাথে একই পরাগধানী থেকে পরাগরেণু এসে স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে পতিত হয়েও পরাগায়ন হতে পারে। আবার একই গাছে দুটো ফুলের মধ্যেও হতে পারে, সেটাকে বলা হয় স্বপরাগায়ন। আর পরপরাগায়ন হচ্ছে যখন একই প্রজাতির এক গাছের ফুলের পরাগরেণু যখন অন্য গাছের গর্ভমুণ্ডে বা স্ত্রীস্তবকের গর্ভমুণ্ডে যে পতিত হয়ে যে পরাগায়নটা হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে পরপরাগায়ন। স্বপরাগায়ন ও পরপরাগায়ন দুই রকমই হতে পারে, কিন্তু একই গাছের সাথেও হতে পারবে, অন্য গাছের সাথে হতে পারবে, প্রজাতিটা একই হতে হবে। যেমন মনে করো আম গাছের সাথে জাম গাছের, এটা হবে না। একই জাতের বা একই প্রজাতির গাছ অন্য গাছের সাথে যখন হবে তখন সেটা হচ্ছে পরপরাগায়ন। আর যখন একই গাছের একটা ফুলের সাথে ওই অন্য ফুলের হবে কিংবা একই ফুলের মধ্যেই যখন পরাগায়নটা হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকে স্বপরাগায়ন। স্বপরাগায়নের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে পরাগরেণুর অপচয়টা কম হয়, কারণ এখানে দূরত্বটা কম থাকে যার জন্য অপচয়টা কম হতে পারে এবং অনেক সময় এই স্বপরাগায়নের জন্য মাধ্যমের প্রয়োজন হয় না। এই সুবিধাগুলো থাকে, কিন্তু স্বপরাগায়নের ক্ষেত্রে যেটা দেখা যায় সেখানে ভ্যারিয়েশনটা কম হয়। অর্থাৎ বিভিন্ন বৈচিত্র্যের ফুল বা বৈশিষ্ট্যের মধ্যে যে বংশগতির যে ক্রোমোজোমগুলো যে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আসে, স্বপরাগায়নের ক্ষেত্রে সেই ভ্যারিয়েশনটা কম হয়ে থাকে, এদের আয়ুষ্কালটা কম হয়ে থাকে এবং এদের যে অভিযোজন ক্ষমতা সেটাও কম হয়ে থাকে। আর পরপরাগায়নের ক্ষেত্রে যেটা হয়, অর্থাৎ এক গাছের সাথে অন্য গাছের প্রজননের মাধ্যমে যে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে সেখানে এদের মধ্যে ভ্যারিয়েশনটা অনেক বেশি হয়, এদের মধ্যে অভিযোজন ক্ষমতাটা অনেক বেশি হয় এবং এদের গড় আয়ুটাও বেশি হয়ে থাকে। অর্থাৎ
স্বপরাগায়নের যেমন সুবিধা আছে আবার অসুবিধা আছে। আর পরপরাগায়নের ক্ষেত্রে আবার যেটা হচ্ছে সেটা মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যম ছাড়া পরপরাগায়নটা সম্ভব নয় এবং মাধ্যমের সাহায্যে হলে পরেও অনেক পরাগরেণুর অপচয় ঘটে থাকে। অর্থাৎ প্রত্যেকটারই দুটোরই সুবিধাও আছে অসুবিধাও আছে। এখন পরপরাগায়নটার জন্য যে মাধ্যমের প্রয়োজন হয় সেই মাধ্যম আবার 4 প্রকারের। বায়ুর মাধ্যমে হতে পারে, যেই পরাগরেণুগুলো খুব হালকা সেগুলো বাতাসের মাধ্যমেই একটা উদ্ভিদ থেকে অন্য উদ্ভিদের দেহে যেতে পারে, তার মাধ্যমে তাদের পরাগায়ন হয়ে থাকে। পানির মাধ্যমে হয়ে থাকতে পারে, অর্থাৎ জলজ উদ্ভিদ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পানির মাধ্যমে পরাগায়ন সংঘটিত হয়ে থাকতে পারে। এছাড়া পতঙ্গের মাধ্যমে হয়ে থাকে, অর্থাৎ মৌমাছি কিংবা অন্যান্য পতঙ্গগুলো যখন একটা ফুলে মধু খাওয়ার জন্য বসে তখন তাদের পাখায় কিংবা পায়ে পরাগরেণুগুলো লেগে যায়। আবার যখন সে অন্য ফুলে মধু খাওয়ার জন্য যাচ্ছে তখন সেখানে কি হচ্ছে, সেই যে ওর গায়ে পরাগরেণুগুলো লেগে গিয়েছিল সেই পরাগরেণুগুলো আবার ওই গাছের যদি গর্ভমণ্ডে যেয়ে পতিত হয় তখন আবার সেখানে পরাগায়ন সম্ভব হয় এবং নতুন গাছের সৃষ্টি হয়। এছাড়া বিভিন্ন প্রাণীর মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। প্রাণীরা যখন সেই ফলগুলো খাওয়ার জন্য আসে কিংবা তাদের গায়ে বিভিন্নভাবে লেগে যেতে পারে, সেগুলো আবার যখন অন্য উদ্ভিদের গায়ে লাগছে তখন তার মাধ্যমে পরাগায়ন হয়ে থাকে। অর্থাৎ পরাগায়নটা 4টি মাধ্যমে বা 4 প্রকারের হয়ে থাকতে পারে। তাহলে পারে দেখো, আজকে আমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা পাবো বলে মনে করেছিলাম, তোমরা যদি ক্লাসটা ভালো করে দেখে থাকো তাহলে নিশ্চয়ই খেয়াল করেছো যে প্রজননটা কি সে সম্পর্কে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যখন একটা জীব আরেকটা নতুন জীবের জন্ম দিচ্ছে যেই পদ্ধতির মাধ্যমে, সেই পদ্ধতিটাকেই বলা হয়ে থাকে প্রজনন। অর্থাৎ একটা উদ্ভিদ যখন আরেকটা নতুন উদ্ভিদের জন্ম দিচ্ছে তার ভিতরে যে বিভিন্ন ধারাবাহিকতাগুলো বজায় রেখে যে পদ্ধতিতে প্রজননটা করে থাকছে, নতুন জীবের জন্ম দিচ্ছে, সেটাই হচ্ছে প্রজনন। প্রজননটা আবার দুভাবে হয়ে থাকে, একটা যৌন প্রজনন এবং একটা অযৌন প্রজনন। যৌন প্রজনন পদ্ধতিতেই পৃথিবীর বেশিরভাগ উন্নত উদ্ভিদ ও প্রাণী এই পদ্ধতিতেই তাদের বংশবৃদ্ধি করে থাকে। কিছু নিম্ন শ্রেণীর প্রাণী আছে, অর্থাৎ যাদের দৈহিক বৈশিষ্ট্যগুলো সুউন্নত নয়, সমুন্নত নয়, তারা অযৌন জনন পদ্ধতিতে তাদের বংশবৃদ্ধি করে থাকে। আর এই বংশবৃদ্ধির ক্ষেত্রে যারা ভূমিকা রাখে সেটা হচ্ছে আমাদের জীবের, উদ্ভিদ বা প্রাণীর দেহে যে একক কোষ, সেই কোষের ভিতরে যে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের ভিতরে থাকে ক্রোমোজোম থাকে, ডিএনএ থাকে, আরএনএ থাকে, যারা বংশগতির ধারক ও বাহক। এই ক্রোমোজোমের মাধ্যমেই বৈশিষ্ট্যগুলো পর্যায়ক্রমে এক জীবের দেহ থেকে অন্য জীবের দেহে স্থানান্তরিত হয়ে থাকে এবং যুগ যুগ ধরে সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত এভাবেই জীবের বৈশিষ্ট্যগুলো ক্রোমোজোমের মাধ্যমে পর্যায়ক্রমে প্রবাহিত হচ্ছে। উদ্ভিদের প্রজনন অঙ্গ ফুল। গাছের যে বিভিন্ন অংশ আছে, মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই গাছের যে ফুল বা সবচেয়ে আকর্ষণীয় যে অংশটা যেখানে নানান রঙের সমাহার ঘটে থাকে, সেই নানান রঙের জন্য তারা নানান রকম কাজে অংশগ্রহণ করে থাকে। তার মধ্যে প্রধান যে কাজ সেটা হচ্ছে প্রজননে অংশগ্রহণ করা। অর্থাৎ উদ্ভিদের একমাত্র অঙ্গ ফুল, যার মাধ্যমে উদ্ভিদ প্রজনন করে পরবর্তী নতুন প্রজন্ম ধারা বা বংশগতির ধারা বজায় রাখে। ফুলের বিভিন্ন অংশ সম্পর্কে তোমরা জেনেছো। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, কাজেই তোমাদেরকে এখানে বোর্ডে আঁকতে গেলে খুব ভালো হয় না। যখন তোমরা কলম, খাতা, পেন্সিল দিয়ে তোমরা খাতায় আঁকবে তখন কিন্তু এর চেয়ে ভালো হবে এবং বারবার প্র্যাকটিস করলে আরও বেশি ভালো হবে। এবং অবশ্যই আঁকা শিখতে হবে, শিখে প্র্যাকটিস করতে হবে। হঠাৎ করে পরীক্ষার হলে যে একদিন আঁকতে গেলে পারে তখন তোমার আঁকাটা অবশ্যই ভালো হবে না এবং তুমি অনেক সময় এটা ভুলও করতে পারো। সেই জন্য যে চিত্রগুলো প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই চিত্রগুলোকে অবশ্যই তোমাকে ভালো করে বাসায় প্র্যাকটিস করতে হবে। এই চিত্রটা তোমার প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ সেই জন্য এবং খুব গুরুত্বপূর্ণ, সেই জন্য চিত্রটা আঁকতে হবে। এবং প্রত্যেকটা অংশ কী কী অংশ আছে, কোন অংশগুলোর কী কাজ, কোন অংশগুলো কী কাজে অংশগ্রহণ করছে সেটা জানতে হবে। যেমন এখানে ধরো ফুলটা যে বলেছিলাম যে ফুলের পুংস্তবক আর স্ত্রীস্তবক হচ্ছে প্রজননে প্রধান ভূমিকা পালন করে।
আর যে বাকি অংশগুলো আছে তারও ভূমিকা আছে। যেমন মনে করে যে পুষ্পাক্ষটার উপরেই ফুলের সমস্ত অংশগুলো দাঁড়িয়ে থাকে, অর্থাৎ তাদেরকে এই গর্ভাশয়, এখানে যে ডিম্বক আছে কিংবা গর্ভদণ্ড আছে, এদের সবগুলোকে সুরক্ষিতভাবে সমুন্নত করে রাখার জন্য পুষ্পাক্ষটা সাহায্য করে থাকে। আবার বৃতির যে অংশটা থাকে, এই বৃতিটা কিন্তু সাধারণত সবুজ রঙের হয়ে থাকে। তো এইটা পরাগায়নে অংশগ্রহণ না করলেও এই যে একে সাহায্য করে, চারিদিক থেকে সুরক্ষা করে দাঁড় করিয়ে রাখতে সাহায্য করে। গর্ভাশয়ের মধ্যে যে এখানে যে আমি যে চিত্রটা দিয়েছি, এখানে ডিম্বক আছে, হ্যাঁ, এটা নিয়ে আবার পরবর্তীতে আরও কোনো একদিন যদি কোনো ক্লাস পাওয়া যায়, তখন এখানে এই যে প্রজননের মাধ্যমে যে শুক্রাণু ও ডিম্বাণু বা পুং গ্যামেটোফাইট ও স্ত্রী গ্যামেটোফাইটের মিলনের ফলে যে নতুন জাইগোট সৃষ্টি হলো, এই জাইগোটটাই পরবর্তীতে এই পরাগধানী, পরাগরেণু বা শুক্রাণুর মাধ্যমে এই যে এখানে এসে মিলিত হলো, এর পরবর্তীতে যে নতুন উদ্ভিদ জন্ম হয় সেটা আরও বেশি বিস্তারিত পরে যদি ক্লাস কোনো দিন নেওয়ার সুযোগ হয় সেদিন তোমাদেরকে এটা বোঝাবো। আর এই তো এই আজকে যেটুকু জানালাম সেটুকু সম্পর্কে তোমরা আবার বাসায় পড়বে। এরপরে পরবর্তীতে কোনো একদিন যদি আবার ক্লাস হয়, নেওয়ার সুযোগ হয়, সেদিন তোমাদেরকে আবার পরবর্তী অংশটুকু জানাবো। পুং গ্যামেটোফাইটের সৃষ্টি কিভাবে হচ্ছে, স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি কিভাবে হচ্ছে, নতুন জীবের সৃষ্টি হচ্ছে কীভাবে, সেটার আবার ধারাবাহিকতা পর্যায়ক্রমে বর্ণনা করে সেটা বোঝাতে আরও সময়ের ব্যাপার। সেই জন্য আজকে এটুকুই থাকলো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।